আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিইউপিএফ ট্রিপল এর যে সাধারণ জ্ঞান রিভিশন ক্লাসে। এবং আমরা এই রিভিশন ক্লাসে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আজকেও দুইটা সেটের প্রশ্ন সমাধান করব, যাতে এফ ট্রিপল এর প্রশ্ন কেমন হতে পারে, ঠিক কোন ধরনের প্রশ্নে আমাদেরকে পরীক্ষা দিতে হবে সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। এবং আশা করছি এর মাধ্যমে আমাদের পড়াশোনাটাও বেশ পোক্ত হবে। তো তাহলে আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমে চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট, তার মানে লাল গ্রহ কোনটাকে বলা হয়। আমরা জানি বিউপির প্রশ্নটা হয় মূলত কিসে, বিউপির প্রশ্ন মূলত হয় হচ্ছে ইংরেজিতে, এবং ইংরেজিতে প্রশ্ন হওয়ার জন্য আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, একটা ভয় কাজ করে, একটা সংকোচ কাজ করে। কিন্তু এই সংকোচ, এই ভয়কে পার করতে পারলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদের অর্জন করা সম্ভব। তো দেখো যে হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট, এখানে জিজ্ঞেস করেছে লাল গ্রহ বলা হয় কোনটিকে। এখানে আছে ভেনাস, আছে মার্স, আছে জুপিটার, আছে স্যাটার্ন। আমরা জানি যে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, মঙ্গলটা হচ্ছে মার্চ। তো এই যে মার্সরে বলা হচ্ছে কি লাল গ্রহ, ঠিক আছে। জুপিটার হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা বুঝতে পারছি লাল গ্রহ বলা হচ্ছে কোনটাকে, মার্স বা মঙ্গলকে বলা হচ্ছে লাল গ্রহ। পরের প্রশ্নে চলে যাই, হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ 2, 5, 10, 17, 26। আমরা দেখি সিরিজের মধ্যে এই যে সিরিজটা যেটা দিয়েছে এটার আসলে সিস্টেমটা কি, প্যাটার্নটা কি। প্রত্যেকটা সিরিজে তো একটা প্যাটার্ন থাকে, তাহলে এই প্যাটার্নটা আমরা একটু ধরার চেষ্টা করি। 2-এর পরে আছে 5, তার মানে তফাৎ 3। 5-এর পরে আছে 10, তার মানে তফাৎ 3। 10-এর পরে আছে 17, তার মানে তফাৎ 5। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে 17, মানে তফাৎ 7। তারপরে আছে 26, মানে তফাৎ 9। তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে আসলে এখানে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে 2 যোগ করে হয়েছে, কি হয়েছে 2 করে এখানে বাড়তেছে, তাই না। তাইলে আমরা 26-এর পরে থাকবে হচ্ছে কত, যোগ হবে 11, তাই না। 2 করে যেহেতু বাড়বে, ঠিক আছে, 9-এর সাথে 2 যোগ করলে তো 11 হয়, তাহলে 26-এর সাথে 11 যোগ করলে হবে কত, 37। তাহলে পরের সংখ্যাটা হবে কত, 37। এটাই হচ্ছে ধারার সিস্টেম। অনেক সময় সমান্তর ধারা হলে কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা এর আগে দেখিয়েছি। হুইচ ট্রিটি ক্রিয়েটেড দ্য লিগ অফ নেশনস, কোন ট্রিটির কারণে বা কোন চুক্তির কারণে, ট্রিটি হচ্ছে কি চুক্তি, কোন চুক্তির কারণে লিগ অফ নেশনস তৈরি হয়। লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ তৈরি হওয়ার বিষয়টা আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা সংস্থা যেটা মানে একেবারে যে কোনোভাবে যুদ্ধকে থামাবে বা যুদ্ধকে হতে দেবে না, এরকম একটা ট্রিটি করার জন্য মূলত। তো এই ট্রিটি অফ ভার্সাই বা ভার্সাই চুক্তি, যেটা এই ভার্সাই চুক্তির কারণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে এই লিগ অফ নেশনস গঠিত হয়েছিল। এবং ভার্সাই চুক্তির মাধ্যমে শুধু লিগ অফ নেশনসই হয়নি, বরঞ্চ আমরা দেখেছি যে ওই সময় মিত্রশক্তি কিভাবে অক্ষশক্তির দেশগুলোকে বা ওই যে জার্মানিকে কিভাবে ক্ষতিপূরণ দানে বাধ্য করেছে, কিভাবে জার্মানিকে চেপে রাখতে চেয়েছে, জার্মানির কাছ থেকে যে কোনো মূল্যে টাকা পয়সা তাদের যে আকরিকগুলো আছে সেগুলো নিয়ে নিতে চেয়েছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ানোর সময় কিন্তু খুব সুন্দর করে এগুলা পড়িয়েছি, ক্লাসে খুব সুন্দর করে এগুলো বলেছি। তো ভার্সাই বা ট্রিটি অফ ভার্সাইলিস বা ভার্সাইয়ের চুক্তির মাধ্যমে এটা হয়। হু রোট রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট আমরা সবাই নাম শুনেছি, প্রেমের একটা মহা উপাখ্যান হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, তাই না। রোমিও হচ্ছে একজন প্রেমিক পুরুষ এবং জুলিয়েটকে সে খুব ভালোবাসে, কিন্তু জুলিয়েটকে সে পায় না। পরে তারা ওই যে দুজন মিলে প্ল্যান করে যে তারা একটা বিষের মানে ওই যে পান করবে আর কি, হ্যাঁ, করলে যখন মানে এই ধরনের একটা ব্যাপার থাকে। পরে দেখা যায় যে রোমিও ঠিকই বিষ খেয়ে মরে গেছে, দেন জুলিয়েট যখন উঠে দেখে যে এই অবস্থা, তখন সে নিজেও আবার বিষ পান করে আত্মহত্যা করে। তো এইটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখেছেন, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যাঁ, যেটা মূলত একটা মানে প্রেমকে উপজীব্য করে লেখা। পরের প্রশ্ন আমরা দেখি, হু হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানকে অ্যামেন্ড বা সংশোধন করা। অ্যামেন্ড হচ্ছে কি সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধনী, ঠিক আছে। তাহলে কার হচ্ছে পাওয়ার আছে বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ড করার, দ্য প্রেসিডেন্ট না, দ্য পার্লামেন্ট, দ্য চিফ জাস্টিস, দ্য প্রাইম মিনিস্টার। আমরা জানি পার্লামেন্ট চাইলে কি পারে, সংবিধানকে সংশোধন করতে পারে কে, পার্লামেন্ট। যদি পার্লামেন্টের 2/3 সদস্য ভাবে যে আমরা এই সংবিধানকে সংশোধন করব বা এই বিধানকে সংশোধন করব, তবে সে তা পারে। আচ্ছা, এরপর আমরা দেখি, হু হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট উইকেটস ইন টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট কার দখলে, শেন ওয়ার্ন না, শেন ওয়ার্ন হচ্ছে আমরা দেখি যে দীর্ঘদিন শেন ওয়ার্ন আর মুত্তিয়া মুরালীধরন এই দুজনের মধ্যে আমরা কিন্তু ভালো লড়াই দেখেছি। কখনো ওয়ার্ন আগায় যায়, কখনো মুরালীধরন আগায় যায়, কিন্তু শেষ পর্যন্ত মতিয়া মুরালীধরন কি করেছেন, 800 উইকেট, টেস্টে 800 উইকেট তিনি অর্জন করেছেন, যেটা একটা বিশাল মাইল ফলক।
যেটা একটা বিশাল মাইলফলক। শেন ওয়ার্ন 700-এর বেশি উইকেট পেয়েছেন, কিন্তু মতিয়া মুরালীধরন সে একটা ডিফারেন্ট মাইলস্টোন সেট করেছে, যেটা হচ্ছে 800 উইকেট, টেস্ট উইকেট, যেটা আসলে হিউজ এবং যেটা ভাঙা খুব সহজ ব্যাপার না। হু ওয়াজ দ্য ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ লিবারেশন আর্মি? বাংলাদেশের যে মুক্তিবাহিনী ছিল সেই মুক্তিবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কে? আমরা জানি বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল ওসমানী। জেনারেল ওসমানীকে বলা হয়তো পাপা টাইগার। কি বলা হয়তো তাকে? পাপা টাইগার বলা হয়তো, ঠিক আছে? জেনারেল ওসমানীকে বলা হয়তো পাপা টাইগার। তাহলে তার সেই জাদরেল গোফ যেটা আমাদের চোখের সামনে ভাসে, এই জাদরেল গোফ নিয়ে জেনারেল ওসমানী ছিলেন কি বাংলাদেশের লিবারেশন আর্মির কমান্ডার ইন চিফ। এরপরে আমরা দেখি হুইচ হিস্টোরিক্যাল ফোর্ট ইজ লোকেটেড ইন দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ? কোন ঐতিহাসিক দুর্গ বাংলাদেশের ক্যাপিটাল সিটি বা রাজধানী মানে ঢাকাতে অবস্থিত? কোনটা? লালবাগ ফোর্ট, ফোর্ট উইলিয়াম, এটা তো জীবনও না, এটা তো কলকাতাতে 60 গম্বুজ মসজিদ, এটা তো কোনো ফোর্টই না। মমিন দিঘি, এটা তো কোনো ফোর্টই না। লালবাগ ফোর্ট, লালবাগ ফোর্ট হচ্ছে ঢাকাতে অবস্থিত ঐতিহাসিক দুর্গগুলোর মধ্যে। হোয়াট ডাজ দ্য রেড সার্কেল অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ রিপ্রেজেন্ট? বাংলাদেশের জাতীয় পতাকায় আমরা জানি জাতীয় পতাকার মানে দুটো অংশ, মূলত দুটো রং। একটা হচ্ছে সবুজ রঙের বৃত্ত, মানে লাল রঙের বৃত্ত, আর চারপাশে সবুজ রং, মানে সবুজ রঙের জমিন। এই সবুজ জমিন হচ্ছে কি বাংলাদেশের মানে এই সবুজ জমিনটা হচ্ছে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে প্রকৃতি, সেই প্রকৃতি এবং বাংলাদেশের সবুজ প্রকৃতিকে এটা রিপ্রেজেন্ট করে। অপরদিকে মাঝখানে যে লাল বৃত্ত, এই লাল বৃত্তটা কি করে? এই লাল বৃত্তটা যেটা করে সেটা হচ্ছে যে দ্য ব্লাড অফ দ্য মার্টার্স হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে সেই শহীদদের রক্ত এই বাংলার সবুজ জমিনকে কিভাবে লাল করেছে সেটাই কিন্তু আমরা কি আমাদের জাতীয় পতাকার মাধ্যমে সিম্বলিকভাবে সেটাই আমরা পেয়ে থাকি বা সেটাই আমরা দেখে থাকি, ঠিক আছে? তাহলে এই রেড সার্কেলটা আমরা মাঝে আঁকি, এই রেড সার্কেলটা হচ্ছে শহীদদের বুকের রক্তে আমাদের সবুজ জমিন কিভাবে রঞ্জিত হয়ে উঠেছিল সেটা দেখানো হয়। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট প্রাইভেটলি ওন্ড টেলিভিশন চ্যানেল ইন বাংলাদেশ? বাংলাদেশের প্রথম বেসরকারি চ্যানেল যেটা ব্যক্তিগত উদ্যোগে মানে টেলিভিশন চ্যানেল কোনটা? এটিএন বাংলা, চ্যানেল আই, বিটিভি, আরটিভি। আমরা জানি এটিএন বাংলা হচ্ছে প্রথম ব্যক্তি উদ্যোগে স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাদেশের। হুইচ রিভার ইজ দ্য মেইন ওয়াটার সোর্স অফ দ্য সিলেট রিজিয়ন ইন বাংলাদেশ? সিলেট এলাকায় বাংলাদেশের প্রধান মেইন ওয়াটার সোর্স কোনটা? তাইলে বাংলাদেশের যে সিলেট এলাকা আছে সেইখানে কোন নদী গেছে সিলেট দিয়ে? ভাই সুরমা নদী গেছে। সুরমা নদী বিধৌত সিলেট, যেখানে সুরমা নদীর পাড়েই কিন্তু এই যে তোমার গাড়ি চলে না রে শাহ আব্দুল করিম তিনি জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? তাইলে এই সুরমা নদী বিধৌত হচ্ছে সিলেট, ঠিক আছে? সিলেটের প্রধান ওয়াটার সোর্স হচ্ছে সুরমা। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ন্যাচারাল ডিজাস্টার দ্যাট অকার্স ইন বাংলাদেশ? সবচেয়ে কমন ন্যাচারাল ডিজাস্টার কোনটা? ইদানিং তো ভূমিকম্প হইতেছে, কিন্তু ভূমিকম্প কিন্তু বরাবরই সবচেয়ে কমন ন্যাচারাল ডিজাস্টার না। তাহলে সবচেয়ে কমন ন্যাচারাল ডিজাস্টার কোনটা বাংলাদেশে? ফ্লাডস। বাংলাদেশ হচ্ছে একটা নিচু দেশ এবং একটা সাগরের কাছাকাছি দেশ। বাংলাদেশে উজান থেকে নেমে আসা বাংলাদেশের যে মানে চারপাশের যে ভারতীয় পাহাড় সেগুলো থেকে নেমে আসা ঢলের পানি, হ্যাঁ, পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে যখন প্রবাহিত হয় তখন বাংলাদেশের নদীগুলো কানায় কানায় পূর্ণ হয় এবং ফ্ল্যাশ ফ্লাড হয়। কি হয়? ফ্ল্যাশ ফ্লাড। হঠাৎ করে এই ফ্ল্যাশ ফ্লাড কি? ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে হঠাৎ করে প্লাবিত হওয়া, এটাকে বলে ফ্ল্যাশ ফ্লাড। তাইলে মোস্ট কমন ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে বাংলাদেশের কি? ফ্ল্যাশ ফ্লাড। এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক দ্যাট ফ্লোড থ্রু ভেঙ্গি ভ্যালি? ভেঙ্গি ভ্যালি দিয়ে প্রবাহিত যে নদীর নাম, মানে লেক প্রবাহিত হয়েছে ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে। ভ্যালি হচ্ছে উপত্যকা, আর ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে একটা লেক, একটা হ্রদ প্রবাহিত হয়েছে এবং একটা নদী প্রবাহিত হয়েছে। ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে কর্ণফুলী নদী প্রবাহিত হয়েছে। কোন নদী? কর্ণফুলী রিভার। তাইলে কর্ণফুলী রিভার প্রবাহিত হয়েছে এবং একই সাথে কাপ্তাই লেক যে লেকটা আছে, এই কাপ্তাই লেক হচ্ছে ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে প্রবাহিত। তাহলে ভেঙ্গি ভ্যালির ভেতর দিয়ে কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদী প্রবাহিত। বারবার করে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়িয়েছি ক্লাসে, তাই না? বারবার করে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, হ্যাঁ। এরপরে দেখি হু রোট দ্য নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি?
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে একজন বৃদ্ধ জেলেকে দেখানো হয় যে মাছ পায় না জেনেও, ঠিক আছে, বা দিনের পর দিন সে মাছ পায় না, তারপরও তার নৌকা নিয়ে সে গিয়ে কি সমুদ্রের মধ্যে বসে থাকে, অবশেষে সে একটা বিশাল মাছ পায় যেটা তার নৌকার চেয়ে বড়, কিন্তু মাছটাকে নিয়ে সে তীরে আসতে পারে না। হাঙরের ইয়েতে যখন সে শেষ পর্যন্ত তীরে আসে তখন মাছের মানে যে বিশাল ওই মানে অস্থি, মাছের কঙ্কাল, হ্যাঁ, সে নিয়ে আসে, কিন্তু হাঙরে পথের মধ্যে পুরো মাছ খেয়ে ফেলে, ঠিক আছে, কারণ এত বড় মাছ তো সে নৌকায় তুলতে পারে না। তাহলে এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা বিখ্যাত উপন্যাস। হু পেইন্টেড দ্য ক্রো ইন দ্য হুইট ফিল্ড, গম খেতে কাক। ক্রো ইন দ্য হুইট ফিল্ড কি, গম খেতে কাক, এটা হচ্ছে গম খেতে কাক, ক্রো ইন দ্য হুইট ফিল্ড। এটা হচ্ছে একটা বিখ্যাত চিত্রকর্ম যেটা এঁকেছেন কে, ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ তিনি নেদারল্যান্ডের লোক এবং তিনি অনেক মানে খুব স্বাভাবিক প্রকৃতির চিত্র, যেমন পটেটো ইটার্স তিনি এঁকেছেন, পটেটো ইটার্স এটা তার একটা বিখ্যাত চিত্রকর্ম, হ্যাঁ, পটেটো ইটার্স। তারপরে তিনি তার আঁকা সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে ওই যে তোমার ওই যে এটাকে কি বলে, ওই যে মানে নীল আকাশের যে ছবি একটা তোমরা দেখেছো না, যে অনেক তারা চারিদিকে ঘুরছে, ঘূর্ণায়মান আকাশ, হ্যাঁ, ওইটা। আর পাবলো পিকাসো যিনি, এই পাবলো পিকাসো হচ্ছেন আরেকজন, মানে গুয়ের্নিকা হচ্ছে তার বিখ্যাত চিত্রকর্ম। আমরা যদি লিখি, হ্যাঁ, গুয়ের্নিকা বা গের্নিকা যেটা বলে, হ্যাঁ, গের্নিকা বা গুয়ের্নিকা। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি তো মোনালিসা, বহুবার আমরা এটা পড়িয়েছি, আর কি লিখবো। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ রাশিয়াস ইন্টেলিজেন্স এজেন্সি নাও নোন অ্যাজ দ্য এফএসবি? আমরা জানি বর্তমানে রাশিয়ার যে ইন্টেলিজেন্স এজেন্সি এফএসবি, এটার পূর্ব নাম ছিল কেজিবি, এবং কেজিবি তখন ছিল একটা ডেডলি সংস্থা। কেজিবির প্রধান কিন্তু ছিলেন ভ্লাদিমির পুতিন। এই যে পুতিন আছে না বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট, পুতিন কিন্তু একসময় কেজিবি ছিলেন, বাট নাও কেজিবি নাই এবং এফএসবি হয়েছে, ঠিক আছে। তাহলে এই এফএসবি থেকে কেজিবি এটা কিন্তু রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, এরপর হুইচ ওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদ? ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদ বা স্ট্যালিনগ্রাদের যুদ্ধের সাথে কোন যুদ্ধ সম্পর্কিত? ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদ এটা কোন বড় যুদ্ধের সাথে, কোন মহাযুদ্ধের সাথে সম্পর্কিত? আমরা জানি স্ট্যালিনগ্রাদের যুদ্ধ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনগ্রাদ দখল করার জন্য অ্যাডলফ হিটলার একটানা 900 দিন অ্যাডলফ হিটলার স্ট্যালিনগ্রাদ অবরোধ করে রেখেছিলেন। তার 1,00,000 সৈন্য এখানে অবরোধ করতে যেয়ে মরে গেছিল, কিন্তু তিনি অবরোধ ভাঙেননি। স্ট্যালিনগ্রাদ দখল হয়নি শেষ পর্যন্ত, এবং ওয়ার্ল্ড ওয়ার টুতে অ্যাডলফ হিটলার কি করেছেন, হেরে গেছেন। এরপরে দেখি, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও? ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায়? এখানে অপশনে আছে জেনেভা, অপশনে আছে প্যারিস, অপশনে আছে নিউ ইয়র্ক, অপশনে আছে লন্ডন। তাইলে বলতে হবে যে এই আমাদের ইয়ের যে কি বলে এটাকে, এই যে আমাদের এই ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার এই সদর দপ্তর কোথায়? জেনেভাতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভাতে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন, হু ইজ দ্য ওনলি ক্রিকেটার টু হ্যাভ স্কোর্ড 100 ইন্টারন্যাশনাল সেঞ্চুরিজ? বিশ্বে সেঞ্চুরি করেছেন এরকম একজন ক্রিকেটারই আছেন, অনলি ক্রিকেটার, সে ভদ্রলোকের নাম হচ্ছে সচিন টেন্ডুলকার, হ্যাঁ, ক্রিকেটের ম্যাগনাম অপাস, তাই না, সচিন টেন্ডুলকার, হ্যাঁ, যারে অনেকে গড অফ ক্রিকেট বলে, তাই না। তাহলে এই যে সচিন টেন্ডুলকার হইতেছে 100 আন্তর্জাতিক সেঞ্চুরি তার আছে, ওডিআই এবং টেস্ট মিলে, ঠিক আছে, যেটা একটা হিউজ ব্যাপার। তাইলে আচ্ছা, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা কিন্তু টেস্টে সবচেয়ে বেশি রান, 400 রান এক ইনিংসে সবচেয়ে বেশি রান 400 রান, এটা কিন্তু ব্রায়ান লারার করা, ঠিক আছে। রিকি পন্টিং একজন বিখ্যাত ক্রিকেটার, জ্যাক ক্যালিসের তো কথাই নাই, বিশ্বের সর্বসেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হচ্ছেন জ্যাক ক্যালিস। ইন হুইচ কান্ট্রি ডিড দ্য অলিম্পিক গেমস অরিজিনেট? বলছে কোন দেশে অলিম্পিক গেমস জন্মলাভ করেছে? আমরা জানি অলিম্পিকের সূতিকাগার হচ্ছে গ্রিসে এই অলিম্পিক গেমস শুরু হয়েছে। ওই যে ওই সময় যখন পেলোপেশিয়ান লিগের যুদ্ধ চলছে, ওই সময় ওই যুদ্ধে, হ্যাঁ, একজন সৈনিক সে হচ্ছে দীর্ঘ অনেক পথ দৌড়ে এসেছিল রাজার বিজয়ের সংবাদ দিতে, তারপরে সে সংবাদ দেয় এবং মারা যায়, ঠিক আছে। তাইলে এই যে গ্রিসের ওই সময়কার ওই অলিম্পিক গেমসের ওই বিখ্যাত বিষয়, মানে ওই যে বিখ্যাত দৌড়, এটাই কিন্তু ম্যারাথন দৌড়ের শুরু। গ্রিস হচ্ছে অলিম্পিক গেমসের মানে একেবারে জন্মস্থান আর কি।
হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইউনাইটেড কিংডম? ইউনাইটেড কিংডমের কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। ইউনাইটেড কিংডম কখনোই ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেনি। হ্যাঁ, এবং ইউনাইটেড কিংডম যে তোমার ইয়ে থেকে চলে আসলো, এই যে আমাদের এই ব্রেক্সিট করলো আর কি, ব্রেক্সিট, হ্যাঁ, ব্রিটেন এক্সিট ফ্রম ইউরোপীয় ইউনিয়ন আর কি। এই ব্রেক্সিটের মূল কারণও কি ছিল? এই ব্রেক্সিটের মূল কারণও ছিল হচ্ছে এই মুদ্রাকে তিনি গ্রহণ করবেন না, মানে তারা গ্রহণ করবেন না, এটাই ছিল তাদের উদ্দেশ্য। তারপরে দেখি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, সবচেয়ে বড় মানে দ্বীপ কোনটা? গ্রিনল্যান্ড হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ, যেটা ডেনমার্কের অধীনে আছে। কিসের অধীনে আছে? ডেনমার্কের। কিন্তু ডেনমার্ক থেকে এটা ইউএসএ নিয়ে নিতে চায় পুনরায়, তাহলে এটা বর্তমানে আছে ডেনমার্কের অধীনে। বর্নিও হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। ঠিক আছে, মাদাগাস্কার হচ্ছে কত? 2 নাম্বার। কিন্তু গ্রিনল্যান্ড কত নাম্বার? 1 নাম্বার, সবচেয়ে বড় দ্বীপ। আর অস্ট্রেলিয়াকে বলে কি? দ্বীপ মহাদেশ। অস্ট্রেলিয়াকে কি বলে? দ্বীপ মহাদেশ বলে। অস্ট্রেলিয়াকে বলে দ্বীপ মহাদেশ। তারপরে আমরা দেখি, হুইচ ফেমাস সায়েন্টিস্ট ডেভেলপ দ্য থিওরি অফ রিলেটিভিটি? থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব কে ডেভেলপ করেন? আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। হ্যাঁ, আর আইজ্যাক নিউটন দিয়েছেন মহাকর্ষ তত্ত্ব, থিওরি অফ গ্র্যাভিটি। ঠিক আছে, থিওরি অফ গ্র্যাভিটি দিয়েছেন আইজ্যাক নিউটন। গ্যালিলিও গ্যালিলাই হচ্ছে কি? দূরবীন আবিষ্কার করেছেন, তাই না? দূরবীন, হ্যাঁ, টেলিস্কোপ। স্টিফেন হকিং হচ্ছে গ্র্যান্ড ডিজাইন তত্ত্ব দিয়েছেন, গ্র্যান্ড ডিজাইন। ঠিক আছে, এগুলো এক একজনের দেয়া তত্ত্ব। এরপরে আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ ল্যান্ডলকড? হ্যাঁ, কোন দেশটা হচ্ছে কি? কোন দেশটা ল্যান্ডলকড? হ্যাঁ, বা ওই কোন দেশে কোনো কি নাই? সমুদ্র বন্দর নাই। অস্ট্রেলিয়া তো পুরাটাই সমুদ্র বন্দর, চারিদিকে খালি সমুদ্র আর সমুদ্র। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ পুরাটাই অস্ট্রেলিয়ায়, ক্যানবেরা, তাই না? ব্রাজিলের রিও ডি জেনেরিও। আর্জেন্টিনাতে সমুদ্র আছে, কারণ আর্জেন্টিনার নিচে, মনে আছে না ফকল্যান্ড দ্বীপপুঞ্জ? ওটা আর্জেন্টিনা কিন্তু একদম নিচের দিকে, কাজে আর্জেন্টিনারও সমুদ্র বন্দর আছে। ল্যান্ডলকড হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কোনো সমুদ্র বন্দর নেই, এটা চারিদিকে হচ্ছে স্থল আর স্থল। ঠিক আছে, কোথাও কোনো পানি নাই, সমুদ্র নাই। ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য গ্রেট পিরামিডস? প্রাচীন মিশরে পিরামিডগুলো কোন কাজে ব্যবহৃত হইতো? প্রাচীন মিশরে পিরামিডগুলো ব্যবহৃত হইতো কোন কাজে? প্রাচীন মিশরে পিরামিডগুলো ব্যবহৃত হতো ফারাওদের টুম্ব হিসাবে। ফারাওদের টুম্ব হিসাবে প্রাচীন মিশরে এই পিরামিডগুলো ব্যবহৃত হতো কি হিসাবে? ফারাওদের টুম্ব হিসাবে। ঠিক আছে, ফারাওদের কবর হিসাবে এই পিরামিড ব্যবহৃত হতো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যা বলছিলাম, হ্যাঁ, এই টুম্বগুলো ব্যবহৃত হতো ফারাওদের কি হিসাবে বলেছি? কবর হিসাবে, টুম্ব অফ ফারাও। হ্যাঁ, ফারাওদের কবর হিসাবে পিরামিডগুলো ব্যবহৃত হতো। পরের প্রশ্ন আমরা দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার জাতির পিতা কাকে বলা হয়? ইন্ডিয়ার জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে। তার প্রকৃত নাম হচ্ছে মোহন দাস। প্রকৃত নাম কি? মোহন দাস। হ্যাঁ, এই মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে মহাত্মা উপাধি দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই মহাত্মা উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছিলেন। জওহরলাল নেহেরু, তিনি আরেকজন বিখ্যাত নেতা, এই ইন্দিরা গান্ধীর বাপ। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস বলেছিলেন, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেবো। তাইলে এটা কে বলেছিলেন? সুভাষচন্দ্র বোস বলেছিলেন। তারপরে আমরা দেখি, হুইচ আর্কিপেলাগো ইন দ্য সাউথ চায়না সি ইজ ক্লেইমড বাই 6 পার্টিজ? আচ্ছা, এখন কোন ভূমিটা দক্ষিণ চীন সাগরের কোন ভূমিটা 6টা পক্ষ দাবি করছে? চায়না, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান। 6টা দেশ বা 6টা পক্ষ দাবি করছে একটা সাউথ চায়না, একটা আর্কিপেলাগোকে। ঠিক আছে, তাইলে কোন জায়গা সেটা হচ্ছে ভাই স্প্রাটলি দ্বীপপুঞ্জ। হ্যাঁ, এই যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ, যেটা এই স্প্রাটলি দ্বীপপুঞ্জটাকে এরা সবাই দাবি করছে। সেন কাকুকে দাবি করছে জাপান এন্ড চায়না। চায়না হচ্ছে সেন কাকুকে দাবি করছে। ঠিক আছে, কুরিল দ্বীপপুঞ্জ, যেটা এই কুরিল দ্বীপপুঞ্জটা জাপান, রাশিয়া এদের মধ্যে সমস্যা, কিন্তু স্প্রাটলি দ্বীপপুঞ্জটা নিয়ে এই 6টা দেশই কি নিজের বলে এরা দাবি করেছে। এরপরে দেখি, ইন হুইচ কান্ট্রি উড ইউ ফাইন্ড দ্য ফেমাস ল্যান্ডমার্ক ক্রাইস্ট দ্য রিডিমার? ক্রাইস্ট দ্য রিডিমার হচ্ছে একটা বিখ্যাত মূর্তি। এই মূর্তি বা ভাস্কর্য আছে হচ্ছে রিও ডি জেনেরিওতে। হ্যাঁ, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই ক্রাইস্ট দ্য রিডিমার,
যে বিখ্যাত ভাস্কর্যটা আছে, এই বিখ্যাত ভাস্কর্য তোমরা দেখেছো যে ক্রাইস্ট দ্য রিডিমার কিভাবে থাকে। ক্রাইস্ট দ্য রিডিমার থাকে হচ্ছে একেবারে দুই পাশে দুই হাত বিস্তৃত করে, তাই না, দুই হাত দুই পাশে বিস্তৃত করে এই ক্রাইস্ট দ্য রিডিমার থাকে একেবারে এরকম করে, দুইটা হাত দুই দিকে ছড়ানো একটা মূর্তি, এটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার, হ্যাঁ, যীশু খ্রিস্টের মূর্তি আর কি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ম্যামাল অফ অন আর্থ, হ্যাঁ, সবচাইতে বড় ম্যামাল স্তন্যপায়ী হচ্ছে ব্লু হোয়েল। ব্লু হোয়েল হচ্ছে নীল তিমি হচ্ছে সবচেয়ে বড় বা বিগেস্ট ম্যামাল আর কি। এরপরে আমরা দেখি হুইচ কান্ট্রি ইজ হোম টু দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। হুইচ কান্ট্রি ইজ হোম টু দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফের ঘর বলা হচ্ছে, হ্যাঁ, কোন দেশকে? আমরা বলেছি যে অস্ট্রেলিয়ার, এই একটু আগেই বললাম যে অস্ট্রেলিয়াকে হোম টু দ্য গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়, যে অস্ট্রেলিয়া হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফের মানে ঘর আর কি। হোয়াট ইজ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা মানে কথ্য হয় হচ্ছে মান্দারিন, যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, মান্দারিন চাইনিজ যেটা, সেটা হচ্ছে মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ইংরেজির চেয়েও বেশি, স্প্যানিশের চেয়েও বেশি, আরবির চাইতেও বেশি, ঠিক আছে। মান্দারিন সবচেয়ে বেশি লোক কথা বলে মান্দারিন ভাষায়। এরপর দেখি হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি। সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ব্রাজিল। ভাই তুমি আর্জেন্টিনার সাপোর্টার হইতে পারো, প্রবলেম নাই, কিন্তু ব্রাজিল সবচেয়ে বেশি কফি উৎপাদন করে, এটাই বাস্তব, ঠিক আছে। এখন কফি খাইতে চাইলে কি করতে হবে তোমাকে? ব্রাজিলকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করতে হবে, নাইলে ভাই, ঠিক আছে, কপালে কি নাই, কফি নাই, ঠিক আছে। এরপরে আমরা দেখি হুইচ ওশন লাইজ টু দ্য ইস্ট অফ আফ্রিকা। আফ্রিকার পূর্বে কোন সাগর? আফ্রিকার পূর্বে কোন সাগর রয়েছে? হ্যাঁ, হুইচ ওশন লাইজ টু দ্য ইস্ট অফ আফ্রিকা। আফ্রিকার পূর্বে কোন সাগর রয়েছে? আমরা জানি ইন্ডিয়ান সাগর বা ভারতীয় সাগর যেটা, বা ভারত মহাসাগর যেটা, সেটা হচ্ছে কি আফ্রিকার পূর্ব দিকে। আফ্রিকার পূর্ব দিকে হচ্ছে কি ইন্ডিয়ান সাগর, দক্ষিণ দিকে হচ্ছে কি দক্ষিণ সাগর আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পূর্ব দিকে হচ্ছে কি ইন্ডিয়ান ওশন। এরপরে হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস। হ্যাঁ, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে কি এই ওয়াটার বা পানি ফুটতে পারে, পানির স্ফুটনাঙ্ক, হ্যাঁ, কত ডিগ্রি সেলসিয়াসে পানির স্ফুটনাঙ্ক রয়েছে? আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। আচ্ছা, এরপর দেখি দ্য ওয়ার্ড মেসোপটেমিয়া ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ডস মিনিং ল্যান্ড বিটুইন দ্য রিভার্স। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে কি দুই নদীর মধ্যবর্তী ভূমি, ঠিক আছে। কিন্তু কিন্তু কোন দুইটা নদীর মধ্যবর্তী ভূমি ভাই? দজলা এবং ফোরাত, তার মানে টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস। দজলা এবং ফোরাতের মধ্যবর্তী ভূমি হচ্ছে কি? দজলা এবং ফোরাতের মধ্যবর্তী ভূমি হচ্ছে তোমার এই মেসোপটেমিয়া, এবং সেই জায়গাতেই মেসোপটেমিয়া সভ্যতা, পর্যায়ক্রমিক 4টা সভ্যতা সেটা গড়ে উঠেছিল। এইবার দেখি হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েল প্রডিউসার। পৃথিবীর সবচেয়ে বড় ওয়েল প্রডিউসার মানে তেল উৎপাদনকারী দেশ কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হচ্ছে ইউএসএ। হ্যাঁ, যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হচ্ছে ইউএসএ। আমরা অনেকে এটাকে ভেনেজুয়েলা মনে করি, বাট ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি তেল কি মজুদ রয়েছে, সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলাতে। ইউএসএ যে পরিমাণ তেল উৎপাদন করে, সৌদি আরব এবং রাশিয়া তার 50% তেল উৎপাদন করে, তার 50% উৎপাদন করে, ঠিক আছে, সৌদি আরব এবং রাশিয়া। হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ক্যানালস। খালের শহর বা নিমজ্জমান নগরী, হ্যাঁ, সানকেন সিটি, নিমজ্জমান নগরী, হ্যাঁ, সিটি অফ ক্যানাল, খালের নগরী বলা হয় কোনটাকে? ভেনিসকে বলা হয় ভাই, কারণ ইতালির ভেনিস হচ্ছে এমন একটা শহর যেখানে তুমি নর্মাল কোনো ট্রান্সপোর্টে যেতে পারবা না, ওইখানে খাল দিয়ে নৌকায় নৌকায় তোমাকে যেতে হবে, ঠিক আছে, ইতালির ভেনিস শহর যেটা। তারপর আমরা দেখি হুইচ কান্ট্রি ইজ দ্য বার্থ প্লেস অফ দ্য কার ম্যানুফ্যাকচারার বিএমডাব্লিউ। বিএমডাব্লিউ, হ্যাঁ, কোন দেশ বিএমডাব্লিউ এর বার্থ প্লেস? বিএমডাব্লিউ এর বার্থ প্লেস হচ্ছে জার্মানি, ঠিক আছে। জার্মানিতে বিএমডাব্লিউ হচ্ছে জার্মানির গাড়ি, জার্মান ব্র্যান্ড, ঠিক আছে। তাহলে বার্থ প্লেস অফ কার ম্যানুফ্যাকচারার বিএমডাব্লিউ হচ্ছে জার্মানি। এছাড়া ভোক্সওয়াগন যেটা, হ্যাঁ, ভোক্সওয়াগন যেটা, এটাও কিন্তু জার্মানিতে, ভোক্সওয়াগনও কিন্তু জার্মানির
কার ম্যানুফ্যাকচারার। এরপরে হুইচ ইজ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইউজেস দ্য ইয়েন অ্যাজ কারেন্সি, কোন দেশ ইয়েনকে কারেন্সি হিসাবে ব্যবহার করে? আমরা জানি ইয়েনকে কারেন্সি হিসেবে ব্যবহার করে জাপান। চায়না ব্যবহার করে হচ্ছে ওন বা আরএমবি, রেনমেনবি বলে এটাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য লংগেস্ট রানিং টেলিভিশন শো ইন দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা টেলিভিশন শো কোনটা সেটা জানতে চেয়েছে। দেখো, ইউএসএতে দীর্ঘ সময় ধরে চলা টেলিভিশন শো যেটাই হোক, তোমাদের বলি ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হইলেন, তোমরা দেখেছো যে একটা মানে খুব জোকস চলছিল যে সিম্পসন শোতে এমন কোনো জিনিস নাই যেটা সিম্পসন শোতে নাই, মানে ইউএসএতে এমন কোনো জিনিস ঘটে না যেটা সিম্পসন শোতে নাই। তো দ্য সিম্পসনস এটাই হচ্ছে কি সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা শো, যেটাতে ডোনাল্ড ট্রাম্পের চেহারার মতো একটা চেহারার লোক ছিল, ঠিক আছে। দ্য সিম্পসনস হচ্ছে সেই বিখ্যাত টেলিভিশন চ্যানেল বা টেলিভিশন শো। এইবার আমরা সেট 2 এর অংশটা আমরা দেখার চেষ্টা করব, এবং এটার প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মেনি ইলেকটোরাল ভোটস আর রিকোয়ার্ড টু উইন দ্য ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যদি তুমি জিততে চাও তাহলে তোমার কয়টা ইলেকটোরাল ভোট লাগবে? আমরা জানি যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোট আছে কয়টা, 538টা। এর মধ্যে এর 50% চেয়ে একটু বেশি 270টা যদি তুমি পাও, তাইলেই কি তুমি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতে যাবা। তবে ডোনাল্ড ট্রাম্প পাইছে 312টা, যেটা স্বাভাবিকের চেয়ে মানে প্রয়োজনের চাইতে অনেক বেশি, এবং ডোনাল্ড ট্রাম্প কি হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন। এরপর দেখি দ্য সোনালী ব্যাগ ইজ ইনভেন্টেড বাই। সোনালী ব্যাগ হচ্ছে একটা পাটের ব্যাগ। সোনালী ব্যাগ কি, একটা পাটের ব্যাগ, এবং পাট দিয়ে বানানো পচনশীল ব্যাগ। কি জিনিস এটা? পচনশীলতা হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য, এটা একটা পচনশীল ব্যাগ। সোনালী ব্যাগ ইজ ইনভেন্টেড বাই ডক্টর মোবারক হোসেন, ডক্টর মুবারক আহমেদ খান, ডক্টর সিদ্দিকুল্লাহ, ডক্টর মাকসুদুল আলম। আমরা জানি এই পাটের তৈরি যে ব্যাগ আছে, এই পাটের তৈরি ব্যাগের উদ্ভাবক হচ্ছেন ডক্টর মোবারক আহমেদ খান। ডক্টর মোবারক আহমেদ খান হচ্ছেন এই পাটের তৈরি ব্যাগ, সোনালী ব্যাগ, এইটার ইনভেন্টর। তাইলে এই যে পাটের তৈরি যে পচনশীল ব্যাগটা আছে, ডক্টর মোবারক আহমেদ খান হচ্ছে এটার ইনভেন্টর। আচ্ছা, এরপরে এলবিডব্লিউ ইজ রিলেটেড টু, এলবিডব্লিউ বা লেগ বিফোর উইকেট। লেগ বিফোর উইকেট মানে হচ্ছে উইকেটের সামনে যদি তুমি পা দিয়ে দাঁড়িয়ে থাকো এবং কোনোভাবে বল উইকেটে লাগতে না দাও, এটা হচ্ছে এলবিডব্লিউ। এলবিডব্লিউ চল হচ্ছে ক্রিকেটে, ক্রিকেটের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এলবিডব্লিউ। ইভেন এলবিডব্লিউ, তারপরে কট বিহাইন্ড উইকেট, ঠিক আছে, তারপরে কট অ্যান্ড বোল্ড, হ্যাঁ, এরপরে মেইডেন ওভার, এগুলো চলে হচ্ছে কিসে, ক্রিকেটে। ফুটবলে যেমন চলে পেনাল্টি, তারপরে ফ্রি কিক, হ্যাঁ, এরপরে হচ্ছে অফসাইড, এগুলো ফুটবলের শব্দ, তাই না। এরপরে হচ্ছে তোমার এই যে মানে বিভিন্ন জায়গায় পুশ, লব, গালি, এগুলো কোন কোন মানে খেলার শব্দ, এগুলো কোনটার সাথে কোনটা জড়িত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর দেখি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড এ সাকসেসর টু দ্য লিগ অফ নেশনস। আচ্ছা, বলছে যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জের সাকসেসর, জাতিপুঞ্জের পরবর্তী সংস্থা হচ্ছে কোনটা? জাতিসংঘ হচ্ছে জাতিপুঞ্জের পরবর্তী সংস্থা, এটাই জানতে চেয়েছে। তাইলে জাতিপুঞ্জের পরবর্তী সংস্থা কোনটা? জাতিসংঘ হচ্ছে জাতিপুঞ্জের পরবর্তী সংস্থা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। এর মধ্যে কোনটা সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার? জানতে চাইছে যে সেকেন্ড হাইয়েস্ট, ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট। বর্তমানে তোমরা জানো যে সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার যদি আমরা বলি, যে বর্তমান পৃথিবীতে আমরা জানি বাংলাদেশ আছে 3 নম্বরে। বাংলাদেশ কত নম্বরে আছে? 3 নাম্বার আছে। কিন্তু সেকেন্ড হাইয়েস্ট কে, মানে দ্বিতীয় ইয়েটা কে, এটা যদি আমরা বলতে চাই, দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য হয়তো তোমরা পাবা, কিন্তু বাস্তবে জেনে রাখো যে বর্তমানে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে চায়না। বর্তমানে সেকেন্ড হাইয়েস্ট কে? চায়না। কেন বর্তমানে সেকেন্ড হাইয়েস্ট চায়না? কারণ হচ্ছে যে চায়না দিনকে দিন তাদের রাইস প্রোডাকশনের যে মানে পানি খরচ আছে, যে প্রচুর পরিমাণে পানি লাগে ধান উৎপাদন করতে, এই জন্য চায়না কি করতেছে, ধান উৎপাদন দিনকে দিন কমায় ফেলতেছে, এবং কমায় তারা ইন্ডিয়াকে বর্তমানে 1 নাম্বার বানাই ফেলছে। এবং চায়না প্রচুর পরিমাণে ভাত চাল নিজেরা কিনতেছে, কিন্তু তারা আছে 2 নাম্বারে, আর বাংলাদেশের আছে 3 নাম্বারে, ঠিক আছে, ধান উৎপাদন বা চাল উৎপাদনে। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের কবি কাকে বলা হয়? পোয়েট অফ ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের কবি কাকে বলা হয়? শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, আব্বাস উদ্দিন
মান্না দে। ব্রহ্মপুত্রের কবি, ব্রহ্মপুত্রের কবি কাকে বলা হয়? দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র কাকে বলা হচ্ছে? আমরা জানি ব্রহ্মপুত্রের কবি বলা হয় ভূপেন হাজারিকাকে। কাকে? ভূপেন হাজারিকাকে। তার জন্ম হচ্ছে কোথায়? আসামে। কোথায় জন্ম? আসামে। আর আসাম দিয়ে প্রবাহিত নদী হচ্ছে ব্রহ্মপুত্র। আসামের শেষের দিকে এসে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। আসামে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে ডিহি নদী নামে। এবং ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান হয়তো তোমরা শুনেছো, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। তো এই যে গান ভূপেন হাজারিকা, তারপরে আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, মেঘ থমথম করে, কেউ নেই, তাই না? এই যে গানগুলো, এগুলো হচ্ছে ভূপেন হাজারিকার গান। এছাড়া ওই যে তোমরা মহেশের যে গল্প পড়েছো, হ্যাঁ, এই শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না, দুমুঠো ঘাস পায় না খেতে, দুঃখ ঘোচে না। হ্যাঁ, দুমুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ ঘোচে না। এই যে গান, হ্যাঁ, এই গানগুলো কিন্তু ভূপেন হাজারিকার গাওয়া বিখ্যাত গান। এইবার আমরা দেখি এমএসএস ইজ দ্য প্রিন্সিপাল সিকিউরিটি এজেন্সি। এমএসএস কোন দেশের সিকিউরিটি এজেন্সি? এমএসএস হচ্ছে চায়না সিকিউরিটি এজেন্সি। একটা মজার ঘটনা শোনো। মজার ঘটনা হচ্ছে চায়না থেকে হঠাৎ করে কি হইলো, অনেকগুলো তোমার হচ্ছে বিদেশি মানে বিদেশি গোয়েন্দা সংস্থা এরা হচ্ছে ধরা পড়লো। ঠিক আছে, এরা এমএসএস থেকে মানে অনেকগুলো ধরা পড়লো, এবং ধরা পড়ার পরে তারপরে অন্যান্য সংস্থাগুলো জানলো যে চায়নারও কি একটা গোয়েন্দা সংস্থা আছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি, সেটার নাম হচ্ছে এমএসএস। ঠিক আছে, এইবার দেখি ম্যাজিনো লাইন এক্সিস্ট বিটুইন হুইচ কান্ট্রি। ম্যাজিনো লাইন যেটা, এই ম্যাজিনো লাইন কোন দুইটা দেশের মধ্যে সীমারেখা? ম্যাজিনো লাইন কোন দুইটা দেশের মধ্যে সীমারেখা? এখানে অপশন তো অনেক কিছু আছে। অপশনে আছে হচ্ছে কি ফ্রান্স অ্যান্ড জার্মানি, অপশনে আছে পোল্যান্ড, অপশনে আছে মানে জার্মানি অ্যান্ড পোল্যান্ড, অপশনে আছে ইউএস কানাডা, আছে নামিবিয়া অ্যাঙ্গোলা। এটা তো জীবনেও না, ইউএসএ কানাডা জীবনেও না, জার্মানি অ্যান্ড পোল্যান্ড এটাও আসলে না। ফ্রান্স এবং জার্মানির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই ম্যাজিনো লাইন এবং হিন্ডারবার্গ লাইন, এই দুটো লাইন ফ্রান্স এবং জার্মানির মধ্যে স্থাপন করা হয়েছিল। পরের প্রশ্ন আমরা চলে যাই, পরের প্রশ্নটা দেখি। হুইচ স্ট্রেট ডিভাইডস ইউরোপ ফ্রম আফ্রিকা? কোন প্রণালী, স্ট্রেট হচ্ছে কি প্রণালী, কোন প্রণালী ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে? ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। আমরা জানি ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে বসফরাস, যদি আসতো এশিয়াকে পৃথক করেছে আসতো বসফরাস। বেরিং হচ্ছে কি, বেরিং হচ্ছে আমেরিকা মহাদেশ, আমেরিকা মাইনাস এশিয়া, বেরিং হচ্ছে কি আমেরিকা মাইনাস এশিয়া। জিব্রাল্টার প্রণালী যেটা আছে, সেই জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার। পরের প্রশ্নে চলে যায়, হু ইজ দ্য ইনিশিয়েটর অফ জায়োনিজম? জায়োনিজম কে প্রতিষ্ঠা করেন? জেসাস ক্রাইস্ট, হার্জেল, হারুন বেলফোর। তাইলে এই জায়োনিজম বা ইহুদিবাদ, জায়োনিজম কি জিনিস? ইহুদিবাদ, ইহুদিবাদ হচ্ছে জায়োনিজম। থিওডোর হার্জেল একজন বিখ্যাত ইহুদি তাত্ত্বিক, তিনি হচ্ছে এই জায়োনিজমের প্রতিষ্ঠা বা জায়োনিজমের সূত্রপাত বা ইহুদিবাদের সূত্রপাত করেন এবং জায়োনিস্ট মুভমেন্ট তৈরি করেন। কি করেন? জায়োনিস্ট মুভমেন্ট তৈরি করেন। এই জায়ন যেটা, এটা হচ্ছে একটা পবিত্র পাহাড়। এই পবিত্র পাহাড়ের দখল নিতে চায় ইহুদিরা। কি করে? তারা এই পবিত্র পাহাড়ের দখল তারা নিতে চায়। হু ইন্ট্রোডিউস দ্য ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম? দ্বৈত শাসন ব্যবস্থা। ডুয়াল গভর্নমেন্ট কি? দ্বৈত শাসন, দ্বৈত সরকার। কি জিনিস? দ্বৈত শাসন ব্যবস্থা। কে চালু করেন? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন আমরা জানি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস কি? চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, এগুলো চালু করেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, তিনি টিপু সুলতানের সাথে যুদ্ধে টিপু সুলতানকে হত্যা করেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরবার আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নোভেল ফর হুইচ ডেভিড, আচ্ছা এটা কি স্যাজালি, আচ্ছা বা জালাই যেটাই হোক, ওন দ্য 2025 বুকার প্রাইজ? বলছে যে কোন নোভেল, কোন উপন্যাসের জন্য 2025-এ বুকার প্রাইজ পান ডেভিড স্যাজালি? এটা হচ্ছে কি ফ্লেশ যে নোভেলটা আছে, এটার জন্য ডেভিড এই স্যাজালি 2025-এ বুকার পুরস্কার তিনি লাভ করেন। এরপর হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ডাজ নট শেয়ার অ্যান ইন্দো বাংলাদেশ বর্ডার? কোন ইন্ডিয়ান স্টেট, কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই বা বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? আসাম। আমরা জানি সীমান্ত আছে কোনগুলা, মি, ত্রি,
মেপ, এই 5টার বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আমি আবার বলছি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। মণিপুর তো নাই, কাজেই মণিপুরের সাথে কি সীমান্ত নেই। চলে যায় পরের প্রশ্নে। হুজ রেইন ওয়াজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার? কার সময়কে মুঘল মানে স্থাপত্য শিল্পের জন্য স্বর্ণযুগ বলা হয়? শাহজাহানের বলা হবে, কারণ শাহজাহান কি করেছেন? তাজমহল বানাইছেন। কি বানাইছেন? তাজমহল। ময়ূর সিংহাসন তিনি তৈরি করছেন। কি করছেন? ময়ূর সিংহাসন। এছাড়া এছাড়া শাহজাহান কিন্তু কি লাল কেল্লা তৈরিতেও শাহজাহানের বড় অবদান রয়েছে, দিল্লির দুর্গ তৈরিতেও শাহজাহানের অবদান রয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফেস্টিভ্যাল অফ দ্য চাকমাস? চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব কোনটা? আমরা জানি চাকমাদের ধর্মীয় এবং সামাজিক উৎসব যেটা হচ্ছে তাদের বর্ষবরণ উৎসব হিসেবেও পালন করা হয়, সেটা কোনটা? আমরা জানি যে সেটা হচ্ছে বিজু। চাকমাদের এই বিখ্যাত উৎসবটা হচ্ছে কি? বিজু। এই যে বৈশাখী যে আছে, এই বৈশাখীর বি দিয়ে এই বিজুকে বলা হয়। আর এটা হচ্ছে বৈশুক, এটা হচ্ছে সাংগ্রাই। ঠিক আছে, তারপরে দেখি, হু ইজ দ্য পেইন্টার অফ দ্য পারসিস্টেন্স অফ মেমোরি? পারসিস্টেন্স অফ মেমোরি যেটা, এটা একটা পরাবাস্তব চিত্র। এটা কি একটা পরাবাস্তব চিত্র? ঠিক আছে, পারসিস্টেন্স অফ মেমোরি যেটা তার সময় থেকে অনেক আগানো ছিল। সালভাদর দালি হচ্ছেন স্পেনের বিখ্যাত চিত্রকর সালভাদর দালি। স্পেনের বিখ্যাত চিত্রকর সালভাদর দালি এই দ্য পারসিস্টেন্স অফ মেমোরি এই চিত্রটি অঙ্কন করেন। এরপর দেখি, দ্য আমেরিকান স্টেট দ্যাট ইজ নিয়ারেস্ট টু রাশিয়া? কোন আমেরিকান স্টেট রাশিয়ার খুব কাছে? আরে ভাই, রাশিয়ার খুব কাছে না, রাশিয়ার সাথে সংযুক্ত ছিল আলাস্কা। পরে এই আলাস্কা কি করেছে? রাশিয়া বিক্রি করে দিছে আমেরিকার কাছে, ইউএস এর কাছে। এবং বিক্রি করে দিয়ে রাশিয়া এখন লস করে, এখন হইলে জীবনেও ব্যস্ত না, বাট ওই সময় বিক্রি করে দিছিল, তাই না? 1860s দিকে, 1860 দিকে ওই সময় বিক্রি করে দিছে, এবং বিক্রি করে দিয়ে এখন অনেক লস করে মনে মনে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার টু অফিসিয়ালি বিগ্যান হোয়েন জার্মানি ইনভেডেড হুইচ কান্ট্রি? কোন দেশ আক্রমণের মধ্য দিয়ে অফিসিয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়? আমরা জানি জার্মানি কি আক্রমণ করেছিল? পোল্যান্ড আক্রমণ করেছিল। পোল্যান্ডের একটা বন্দর আছে যেটার নাম হচ্ছে ডানজিক বন্দর। পোল্যান্ডের এই ডানজিক বন্দর আক্রমণের মধ্য দিয়ে জার্মানি কি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর মূল দায়ভার জার্মানি নিজের কাঁধে নিয়ে নেয়। হুইচ হিমালয়ান টেরিটরি সাবজেক্ট টু এ ট্রিপার্টিটাইট ডিসপিউট ইনভলভিং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড চায়না? ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না ত্রিপক্ষীয়, ট্রিপার্টাইট মানে হচ্ছে ত্রিপক্ষীয়, ডিসপিউট মানে তো হচ্ছে ডিসপিউট মানে হচ্ছে কি বিরোধ, হ্যাঁ, রয়েছে হিমালয়ান টেরিটরির। কোনটা? কালাপানি, ডোকলাম, সিয়াচেন গ্লেসিয়ার, জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা জানি কালাপানি, লিপুলেক, লিম্পিয়াধুরা, এটা নিয়ে ভারত চায়না, তাহলে ভারত নেপাল, ইন্ডিয়া নেপাল, এই দুটোর মধ্যে সমস্যা। হ্যাঁ, ডোকলাম এটাও তো হচ্ছে ইন্ডিয়া চায়না আর হচ্ছে ভুটান। সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে সমস্যা হচ্ছে এই তিনটার মধ্যেই, ইন্ডিয়া পাকিস্তান চায়না তিনটাই জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে সমস্যা রয়েছে। ঠিক আছে, জম্মু কাশ্মীর তিনটা নিয়ে সমস্যা রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড চায়না তিনটারই। আচ্ছা, সুমেরিয়ান সিভিলাইজেশন ইজ এ পার্ট অফ ড্যাশ সিভিলাইজেশন? সুমেরীয় সভ্যতা হচ্ছে কোন সভ্যতার অংশ? মেসোপটেমীয় সভ্যতার একটা অংশ হচ্ছে সুমেরীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা মোট 4টা সভ্যতা নিয়ে গঠিত, 4 সিভিলাইজেশন। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি সুমেরিয়ান সিভিলাইজেশন হচ্ছে একটা। হোয়াট ইজ দ্য নেম অফ ইসরায়েলস এয়ার ডিফেন্স সিস্টেম? ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে পুরো পৃথিবীতে আলাপ আলোচনা হয়। যেহেতু F-SSS তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে বা চিন্তা করতে পারে। আয়রন ডোম হচ্ছে কি ইসরায়েলের ইসরায়েলের যে সিস্টেম সেটা হচ্ছে আয়রন ডোম সিস্টেম। এছাড়া ডেভিড স্লিং আছে। কি আছে? ডেভিডস স্লিং। এই ডেভিড স্লিংও কিন্তু কি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হুইচ ফিল্ম ডোমিনেটেড দ্য 97th একাডেমি অ্যাওয়ার্ড? কোন ফিল্ম 97 একাডেমি অ্যাওয়ার্ড যেটা 2025-এ যেটা হয় সেটা ডোমিনেট করে? আনোরা হচ্ছে মোট 5টা, 5 প্রাইজেস, হ্যাঁ 5 প্রাইজেস পাইছে, 5টা পুরস্কার আনোরা ওইখান থেকে পাইছে আর কি 2025-এর 97th একাডেমি অ্যাওয়ার্ড যেটা, এটার মানে হচ্ছে অস্কার। একাডেমি অ্যাওয়ার্ড মানেই হচ্ছে কি অস্কার পুরস্কার।
হুইচ অর্গানাইজেশনস হেডকোয়ার্টার ইজ বেসড ইন রোম ইতালি? ইতালির রোমে রয়েছে কোন হেডকোয়ার্টার? আমরা জানি যে সংস্থাগুলো মূলত কৃষি নিয়ে খাদ্য নিয়ে কাজ করে সেগুলো সদর দপ্তর হচ্ছে রোমে। তাহলে WFP হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। WFPর সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। ঠিক আছে। এছাড়া এছাড়া টাকা পয়সা নিয়ে কাজ করে, কি নিয়ে? টাকা পয়সা নিয়ে কাজ করে এরকম সংস্থা, টাকা পয়সা নিয়ে কাজ করে এরকম সংস্থা সদর দপ্তর হচ্ছে কোনটা? ওয়াশিংটন। এটা সদর দপ্তর হচ্ছে কোনটা? ওয়াশিংটন। যেমন যেমন এই ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, IDA, IFC, মিগা, ICSID, এগুলো সবই কিন্তু সদর দপ্তর কোথায়? এই IBRD, যে IBRD, হ্যাঁ, এগুলো সবই সদর দপ্তর হচ্ছে কোথায়? ওয়াশিংটনে। তারপরে দেখি, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস? ইউনাইটেড স্টেটসের প্রথম প্রেসিডেন্ট কে? জর্জ ওয়াশিংটন ছিলেন ইউনাইটেড স্টেটসের প্রথম প্রেসিডেন্ট, আর জন অ্যাডামস হচ্ছেন 2 নম্বর প্রেসিডেন্ট, সেকেন্ড জন অ্যাডামস। জর্জ ওয়াশিংটন হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি কখনো হোয়াইট হাউসে বসবাস করতে পারেন নাই। তাহলে হোয়াইট হাউসে বসবাস না করা প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন, মানে একমাত্র প্রেসিডেন্ট হচ্ছেন জর্জ ওয়াশিংটন, আর প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন জন অ্যাডামস যিনি হোয়াইট হাউসে বসবাস করেছেন। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য প্যারিস অলিম্পিক 2024? 2024-এর যে প্যারিস অলিম্পিক ছিল সেটার থিম কি ছিল? সোশ্যাল বিজনেস ছিল, সামাজিক ব্যবসা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা হ্যাঁ, তারা এই ব্যাপারে কি করেছে? তারা পরামর্শ নিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন এই সোশ্যাল বিজনেসের ব্যাপারে পরামর্শক। ঠিক আছে, প্যারিস অলিম্পিক এবং মিলান অলিম্পিক যেটা হবে 28-এ, এই মিলান অলিম্পিকের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরাপুরিভাবে ওটা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে দেখি, হুইচ কান্ট্রি বিকেম দ্য নিউয়েস্ট মেম্বার অফ নেটো? নেটোর সর্বশেষ সদস্য হয়েছে, নিউয়েস্ট মেম্বার কোনটা? 32তম সদস্য দেশ কোনটা নেটোর? বলতে হবে যে নেটোর 32তম সদস্য দেশ কোনটা? নেটোর 32তম সদস্য দেশ কোনটা? আমরা জানি নেটোর 32তম সদস্য দেশ সুইডেন। কোনটা? সুইডেন হচ্ছে নেটোর 32তম সদস্য দেশ এবং সর্বশেষ সদস্য দেশ। আচ্ছা, ইউক্রেনের কি একটা দুর্দশার মধ্যে ইউক্রেন পড়লো চিন্তা করো, শুধুমাত্র ইউএস এর কথাই মানে যে নেছে ইউক্রেনের আজকে কি দুরবস্থা। হুইচ আইল্যান্ড অফ বাংলাদেশ ইজ নোন অ্যাজ কোরাল আইল্যান্ড? কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ, কোরাল মানে কি? প্রবাল দ্বীপ। বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে পরিচিত? আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপ, যেটা সে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের প্রবাল দ্বীপ হিসাবে পরিচিত। তাইলে বাংলাদেশের এই কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত কোনটা? সেন্ট মার্টিন দ্বীপ, যেটা সেটা প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত। নিঝুম দ্বীপ যেটা, সেটা তো হচ্ছে চর ওসমান, এটার পূর্ব নাম ছিল চর ওসমান। ঠিক আছে। কুতুবদিয়া দ্বীপ হচ্ছে একমাত্র বাতিঘর, ল্যাম্প হাউস। ঠিক আছে, লাইট হাউস আর কি, নট ল্যাম্প হাউস, লাইট হাউস। ঠিক আছে। আচ্ছা, আর হাতিয়া ইজ নোন ফর আব্দুল হান্নান মাসুদ, তাই না? এরপর দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টারনেট সার্চ ইঞ্জিন? এর নিচের কোনটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন না? আমরা জানি ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, ইয়াহু, এছাড়া বাইদু। হ্যাঁ, বাইদু হচ্ছে কি একটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন, আরও এরকম অসংখ্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন রয়েছে। কিন্তু ক্রোম হচ্ছে কি একটা ইন্টারনেট ব্রাউজার, এটা কি একটা ইন্টারনেট ব্রাউজার, এটা নিয়ে ইন্টারনেট ব্রাউজ করে। হ্যাঁ, মজিলা ফায়ারফক্স একটা ইন্টারনেট ব্রাউজার, অপেরা একটা ইন্টারনেট মানে ব্রাউজার। ঠিক আছে, আর অন্যগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। গ্রিন রুমস রিসেন্টলি ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? হ্যাঁ, কোন দেশের সাথে এই যে গ্রিন রুম, ঠিক আছে, এই কথাটা বর্তমানে কোন দেশের সাথে সম্পর্কিত, যেটা বর্তমানে প্রচুর পরিমাণে এরকম নিউজে আসতেছে, কোন দেশের সাথে এটা সম্পর্কিত? গ্রিন রুম কথাটা কোন দেশের সাথে সম্পর্কিত? আমরা জানি গ্রিন রুম কথাটা সম্পর্কিত হচ্ছে ইউক্রেনের সাথে। ঠিক আছে, ইউক্রেনের সাথে গ্রিন রুম কথাটা সম্পর্কিত। তারপরে আমরা দেখি, ব্লু লাইন টার্ম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ সার্ভস অ্যাজ দ্য বাউন্ডারি বিটুইন হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ? কোন দুইটা দেশের মধ্যে বাউন্ডারিকে আমরা ব্লু লাইন বলতেছি? হ্যাঁ, ব্লু লাইন বলতেছি কোন দুইটা দেশের মধ্যে বাউন্ডারিকে, যেটা বর্তমানে নিউজে খুব বেশি দেখা যাচ্ছে। কোন দুইটা দেশের মধ্যে আমরা এই ব্লু লাইন বাউন্ডারির কথা বলছি? আমরা জানি ব্লু লাইন হচ্ছে লেবানন অ্যান্ড ইসরায়েলের মধ্যে, লেবানন আর ইসরায়েলের মধ্যে যে বাউন্ডারি বা সীমারেখা সেটাকে আমরা বলছি ব্লু লাইন। অ্যান্ড লেবানন আর ইসরায়েলের মধ্যে যে সীমারেখা সেটাকে আমরা বলছি ব্লু লাইন। বাট বর্তমানে আমরা জানি লেবাননের এই যে হিজবুল্লাহ যে গ্রুপটা ছিল, হিজবুল্লাহ যে গ্রুপটা ছিল, এই হিজবুল্লাহ গ্রুপটা বর্তমানে কি তাদের নেতাদের মৃত্যুর কারণে অনেকটাই পর্যদস্ত, এবং ইসরায়েল একে একে গুপ্ত হত্যা চালাচ্ছে হিজবুল্লাহ নেতাদের উপর। ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু দ্য গারো ইন্ডিজিনিয়াস কমিউনিটিজ মেইনলি লিভ?
গারোরা বসবাস করে মেইনলি গারো পাহাড়ে, আর গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহের যে গারো পাহাড়, এখানে গারোরা বসবাস করে। গারো কমিউনিটি কোথায়? ময়মনসিংহে মূলত বসবাস করে। হাজংরা বসবাস করে মূলত নেত্রকোনায়। ঠিক আছে, গারো হাজং এরা বসবাস করে বৃহত্তর ময়মনসিংহে। চলে যায়, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনুসেস 3 zeros ফর সাস্টেনেবল ফিউচার। ডক্টর মোহাম্মদ ইউনুস যে 3 0 তত্ত্ব দিয়েছেন, এই 3 0-র মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? 0 হাঙ্গার, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নেট কার্বন এমিশন। কোনটা কোনটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে 3 0 কোনটা? 0 হাঙ্গার, তাই না? 0 হাঙ্গার, এই ক্ষুধার কথা এখানে বলা নাই, ক্ষুধার কথা বলা নাই। পোভার্টি, আনএমপ্লয়মেন্ট আর নেট কার্বন ইমিশনের কথা বলা আছে। যদি এই 3টা 0 অ্যাচিভ করতে পারে, তাহলে 0 হাঙ্গার এমনিতেই কি অ্যাচিভড হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাস্টেনেবল ফিউচার সম্পর্কে যে 3 0 তত্ত্ব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আসিয়ান কান্ট্রি? কোনটা আসিয়ান দেশ নয়? আসিয়ান দেশ নয় আমরা আগেই পড়েছি, এমটিভি ফিল্ম, হ্যাঁ বিসিএস। এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হবে না। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং এর সাথে তিমুর লেস্তে। তাইলে এর মধ্যে নাই কোনটা? মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার। তাইলে ব্রুনাই আছে, মায়ানমার আছে, কম্বোডিয়া আছে, সিঙ্গাপুর আছে। আর সিতে কি? কম্বোডিয়া। তাইলে চায়না, চায়না তো আসলে আসিয়ানে নাই, সুতরাং চায়না ইজ নট ইন আসিয়ান। ঠিক আছে, অন্য 3টা আসিয়ানে আছে। পরের প্রশ্ন, দ্য কুদস ফোর্স ইজ দ্য ব্রাঞ্চ অফ। কুদস ফোর্স কোন কিসের শাখা? কুদস ফোর্স হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, নাকি পিএলওর শাখা না। কুদস ফোর্স হচ্ছে মূলত ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস যেটা আছে, সেটার একটা ফোর্স হচ্ছে এই কুদস ফোর্স, যেটা মূলত চায় কি? যেটা মূলত চায় যে ফিলিস্তিনকে ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে ইসরায়েলকে যে কোনো মূল্যে এরা আলাদা করে নিতে চায়। ঠিক আছে, এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে চায়। এটা হচ্ছে কুদস মুক্ত করার জন্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটা বিশেষ শাখা। ঠিক আছে, যেটা হচ্ছে কুদস। হোয়েন ইউনাইটেড নেশনস ওয়াজ এস্টাবলিশড, হ্যাঁ কখন ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়? হোয়েন ইউনাইটেড নেশনস ওয়াজ এস্টাবলিশড, আমরা জানি ইউনাইটেড নেশন এস্টাবলিশড হয় 1945 সালে। এখন 1945 সালের কোন মাসে ইউনাইটেড নেশন এস্টাবলিশড হয়েছিল? 24 তারিখে, এটাও আমরা জানি। কোন মাসে? সেপ্টেম্বরে না অক্টোবরে? তাইলে 24 অক্টোবর হবে নাকি 24 সেপ্টেম্বর হবে? এটা আমাদেরকে আলাদা করতে হবে। আমরা জানি 24 অক্টোবরে মানে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ এটা প্রতিষ্ঠিত হয়। 24 অক্টোবর 1945-এ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে আমরা পালন করে থাকি। নোবেল পিস প্রাইজ উইনার মারিয়া করিনা মাচাদো ইজ এ সিটিজেন অফ। মারিয়া করিনা মাচাদো কোন দেশের সিটিজেন, কোন দেশের নাগরিক? আমরা জানি মারিয়া করিনা মাচাদো হচ্ছে ভেনেজুয়েলার নাগরিক। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী হচ্ছে মারিয়া করিনা মাচাদো। ঠিক আছে, আর সেই ভেনেজুয়েলাতেই বর্তমানে কি ইরান মানে ইউএসএ কি করছে? আগ্রাসন চালাইছে, এবং তারা যে কোনো মূল্যে অলরেডি তারা গতকাল থেকে তারা ভেনেজুয়েলার তেল বিক্রি করা শুরু করে দিছে। আমরা দেখি, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ইন বাংলাদেশ? বাংলাদেশের সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স কে? চিফ অফ আর্মি স্টাফ, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ অ্যাডভাইজার। আমরা জানি বাংলাদেশের প্রেসিডেন্টের কিছু নির্ধারিত ক্ষমতা রয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্টের কি কিছু নির্ধারিত ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট হচ্ছেন একেবারে তার পদাধিকার বলে তিনি কি কমান্ডার অফ ডিফেন্স ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের যে প্রতিরক্ষা বিভাগ আছে সেটার কমান্ডার। এছাড়া তিনি তার পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য। তার পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি। তারপরে হচ্ছেন তিনি কমান্ডার অফ ডিফেন্স, বাংলাদেশের সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স। এছাড়া তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, তিনি সংসদ ভেঙে দিতে পারেন, তিনি নতুন করে সংসদ আহ্বান করতে পারেন। ঠিক আছে, দ্য প্রেসিডেন্টের এগুলা হচ্ছে তার কি বিশেষ পাওয়ার। এরপরে দেখি, বাংলাদেশ শেয়ারস এ ড্যাশ বর্ডার উইথ মায়ানমার। বাংলাদেশ কত কিলোমিটার একটা বর্ডার? মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য তোমরা পাবে, বাট কোনো কোনো জায়গায় পাবে 271, কোথাও কোথাও পাবে 280, কোথাও কোথাও পাবে 283। এখানে যেহেতু অপশনে 271 আছে, সবচেয়ে কাছের বা একটা পাওয়া যায়, এই জন্য আমরা 271-কে সঠিক উত্তর হিসেবে নেব। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য হোম গ্যালাক্সি অফ আর্থ? আমাদের পৃথিবী যে ছায়াপথে রয়েছে সেটার নাম কি? আমরা জানি সেই যে গ্যালাক্সি, বাংলাদেশ কি উর্সা মাইনরে, উর্সা মেজরে, মিল্কি ওয়েতে, ক্যানিস মেজর ডোয়ার্ফে, নাকি হচ্ছে অ্যান্ড্রোমিডাতে? বাংলাদেশ কোন গ্যালাক্সির মধ্যে? আমরা জানি বাংলাদেশ হচ্ছে মিল্কি ওয়ে নামে বাংলাদেশের যে ছায়াপথটা আছে সেই মিল্কি ওয়ের মধ্যে, বাংলাদেশ বলছি মানে পৃথিবীর যে
মিল্কি ওয়ে নামে যে ছায়াপথটা আছে সেই ছায়াপথের মধ্যে হচ্ছে এই আমাদের এই পৃথিবী, এই মিল্কি ওয়ের মধ্যে আমাদের পুরো সৌরজগৎটা এই মিল্কি ওয়ের মধ্যে রয়েছে। হুইচ কান্ট্রি হোস্টেড COP30? কোন দেশ COP30-কে হোস্ট করেছিল? আমরা জানি আজারবাইজান এই COP30-কে হোস্ট করেছিল। কপ সম্মেলন হচ্ছে জলবায়ুর সাথে সম্পর্কিত একটা সম্মেলন। হ্যাঁ, কপ সম্মেলন হচ্ছে জলবায়ুর সাথে সম্পর্কিত একটা সম্মেলন, ঠিক আছে। এখন এই COP মানে 31 এইটা হবে হচ্ছে তুরস্কে। COP31 কোথায় হবে? COP31 হবে তুরস্কে। আমাদের এই ব্যাপারগুলো পড়তে হবে ভালো করে, ঠিক আছে। COP31 হবে কোথায়? টার্কিতে হবে। কোথায় হবে? টার্কিতে হবে, ঠিক আছে। যেহেতু জলবায়ু সম্পর্কিত বিষয়, কপ সম্মেলন আয়োজন করে কারা? কপ সম্মেলন আয়োজন করে UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জাতিসংঘের এই ক্লাইমেট পরিবর্তন বিষয়ক বা জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক, এইটা দিয়ে প্রত্যেক বছর কপ সম্মেলন আয়োজন করা হয়। কপের 31তম আয়োজন এটা টার্কিতে হবে। 30তম হয়েছিল 29তম হয়েছিল ব্রাজিলে। 29তম হয়েছিল ব্রাজিলের বেলেমে। 29তমটা হয়েছিল আজারবাইজানে। 29 হয়েছিল আজারবাইজান বাকুতে, ঠিক আছে। তাহলে 29তম হয়েছিল আজারবাইজানের বাকুতে, 30তমটা হয়েছিল বেলেমে। হ্যাঁ, তাহলে যেহেতু COP30 এটা হচ্ছে বেলেম, এটা ব্রাজিলটা হচ্ছে রাইট, ব্রাজিলের বেলেমে হয়েছিল। আমি দুঃখিত, গতবার আজারবাইজান বলে ফেলেছিলাম একটু আগে। আজারবাইজানে 29তমটা হয়েছে কোথায়? আজারবাইজানের বাকুতে। 31তমটা হবে হচ্ছে টার্কিতে। 31তমটা হবে তুরস্কে, ঠিক আছে। তুরস্কে হবে 31তম সম্মেলনটা। তাহলে এই হচ্ছে মোটামুটি জাতিসংঘের মানে এই যে UNFCCCর যে COP30 বা জাতিসংঘের কপ সম্মেলন যেগুলো আছে সেই কপ সম্মেলনের তথ্য। তাহলে মোটামুটি এই ছিল FSSS এর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেগুলোর কিছু সম্পূরক তথ্য। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমরা সর্বোচ্চ সফলতার সাথে তোমরা বিউপির যে সবুজ প্রাঙ্গণ আছে সেটা তোমাদের পদচারিতায় মুখর হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ খুব দ্রুত আবার দেখা হবে। তার আগ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ।